আমরা দেখছি জামাত আসলে বিএনপির জাতীয় সরকারের পার্ট হতে চায়। প্রথম তারা চেয়েছিল নির্বাচনটাই হবে সমঝোতার ভিত্তিতে, 200-র নিচে বিএনপি থাকবে, বাকি সব ছেড়ে টেড়ে দিবে, এই টাইপের আলাপ টালাপ ছিল। এটা হয় নাই, এখন নির্বাচন করতে হবে। কিছুদিন আগে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে বিএনপি জামাতের আমির স্পষ্টভাবে 2-3টা কথা বলেছেন। একটা হচ্ছে, আমরা আশা করছি স্থিতিশীলতার স্বার্থে 5 বছরের জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 24-এর গণঅভ্যুত্থান এক অবিস্মরণীয় মহাপ্রলয় ঘটিয়ে গেছে। সেই পরিবর্তনের ঢেউ আজ রাজনীতিকে নতুন করে ভাবতে শেখাচ্ছে। দীর্ঘ 1.5 যুগের নির্বাসন শেষে দেশে ফেরা বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান আজ সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে দেশের ভবিষ্যতের এক রূপরেখা তুলে ধরেছেন। তার বক্তব্যে ফুটে উঠেছে অতীতের ক্ষত মুছে ফেলে এক অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার সংকল্প। প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে তিনি গুরুত্ব দিয়েছেন জাতীয় ঐক্য, রাজনৈতিক সংলাপ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর। মত পার্থক্য থাকবে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য, তবে সেই ভিন্ন মত যেন বিভাজনের দেয়াল না তোলে, এমন স্পষ্ট বার্তাই দিয়েছেন তিনি। আলোচনার টেবিলে বসে সংকট সমাধানের আহ্বান এবং একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি তার বক্তব্যে উঠে এসেছে। মাঠের রাজনীতি, আসন্ন নির্বাচন এবং রাজনীতির এই নতুন বার্তা নিয়েই আমরা আজ আলোচনা করব। দর্শক, আমি ফাইনাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন একজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন আরও একজন অতিথি, ডক্টর জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। ফিরছে আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, যেমনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায়, কিন্তু অতীতের রাজনৈতিক সংঘাত ও মামলা মোকদ্দমার অভিজ্ঞতার সামনে রেখে বিএনপি কিভাবে প্রতিহিংসার চক্র ভাঙবে? ধন্যবাদ আপনাকে। আমাদের পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে সংবাদপত্রের সম্পাদক, সিনিয়র সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং মূলত আপনি যে কথাটি তুলেছেন সেখানে ওই অনুষ্ঠানেরই কথা। তিনি যে বক্তব্য দিয়েছেন আপনি একটু খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যদি এই জাতীয় বক্তব্য আরও 1.5 যুগ, 2 যুগ অথবা 4 যুগ, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পরে থেকেই যদি এভাবে দেওয়া হতো এবং দেশটা নিয়ে, রাজনীতি নিয়ে, মানুষকে নিয়ে, সমাজটাকে নিয়ে যদি এইভাবে ভাবা হতো, তাহলে বাংলাদেশে কি অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো উদ্ভব হওয়ার কোনো সুযোগ ছিল না। খুবই দুঃখজনক বিষয়টা হচ্ছে যে আমরা রাজনীতিটাকে এইভাবে কখনোই দেখিনি। আই এম টকিং অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টিজ। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর পক্ষসমূহ, রাজনীতির পক্ষসমূহ যারা, তারা অনেকেই অতীতে এইভাবে চিন্তা করেননি। তো চিন্তা করলে, এবং শুধু আপনি একলা চিন্তা করলে তো আসলে হবে না বিষয়টা, এটা তো রেসিপ্রোকাল। আপনি অনেক উদার চিন্তা করলেন, অনেক ইতিবাচক চিন্তা করলেন, আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বললেন, আপনি অ্যাকোমোডেট করার কথা বললেন, আপনি বিরোধীদের সামনে জবাবদিহির কথা বললেন, অথবা বিরোধী হিসেবে সরকারকে জবাবদিহি করতে চাইলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটা রাষ্ট্রের যারা চালিকা শক্তি, রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, আপনি সে সরকারকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করা যায় যে সরকারকে, প্রশ্ন করা যায় যে সমাজে, এই প্রশ্ন তোলা একটা নাগরিক সমাজ যদি আপনি অ্যালাউ করেন, জবাবদিহিতার সংস্কৃতি, সেটা বলে যদি অ্যালাউ করেন, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশ একটা চমৎকার একটা গণতান্ত্রিক আবহের মধ্যে থাকে, রাষ্ট্রটা গণতান্ত্রিক হয়ে যায়, তাই না? ইনফ্যাক্ট এটাই তো আমাদের প্রত্যাশা। এই যে আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান এই যে বললেন যে 5ই আগস্টের পরে একটা নতুন রাজনীতির কথা, নতুন রাজনৈতিক ভাবনার কথা, যেটা রাজনৈতিক দলগুলোকে ভাবতে বাধ্য করেছে। ইটস এ কম্পালশন। ইচ্ছে করলেই আপনি ওই যে আমাদের নেতা তারেক রহমান যে প্রমিসেসগুলো, যে আকাঙ্ক্ষার কথা, উনিও কিন্তু অনেকগুলো আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশনের কথা তুলে ধরেছেন। এই যে কথাগুলো বললেন না, এটা কিন্তু অ্যাবসলিউটলি
it is his aspiration about politics, about country, about future policy, তারপর আপনার মানে রিলেশন উইথ আদার পলিটিক্যাল পার্টিজ, এগুলো কিন্তু ওনার একটা আকাঙ্ক্ষার কথা বলেছেন, ওনার ভাবনার কথা বলছেন, দৃষ্টিভঙ্গিটা উনি তুলে ধরেছেন। ফাইন। এখন কথা হচ্ছে কি আপনি সেটাকে তো অন্যদেরও তো একইভাবে সম্মান করতে হবে এবং একইভাবে এই বোধের অধিকারী হতে হবে। আপনি একলা এখন আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করলেন, আমি প্রশ্নগুলোর ইতিবাচক উত্তর দিলাম না, মনে করেন আমি আপনাকে আপনার প্রশ্নের একটা তেরা বেঁকা টাইপের একটা উত্তর দিলাম, তাহলে কি আলোচনাটা এগুবে? আলোচনাটা এগুবে না। তো এটা অ্যাবসলিউটলি কিন্তু খুবই রেসপন্সিভ টু ইচ আদার। রেসপন্সিভটা হচ্ছে এখানে যত স্টেক হোল্ডার্স আছেন সমস্ত স্টেক হোল্ডারদের জন্য কিন্তু একই বার্তা পৌঁছে, ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এক্স্যাক্টলি। তা যদি না করা হয় তাহলে একতরফা আপনার এই উনি যে ভাবনার কথা বলেছেন, হয়তো উনি ইনশাল্লাহ জনগণের ভোটে আমাদের দল যদি নির্বাচিত হয়, স্বাভাবিকভাবেই আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, আমাদের পার্লামেন্টের লিডার অফ দ্য হাউস তিনি হবেন। ইভেন মানে আমি যদি বলি উভয় কক্ষের লিডার অফ দ্য হাউসই তিনি হবেন ন্যাচারালি, তাই না? এখন এই যে প্রত্যাশাটার কথা বললেন না, এই প্রত্যাশাটাকে ট্রান্সলেট করার তো ব্যাপার আছে, মানে বাস্তবায়ন করার ব্যাপার আছে, আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার ব্যাপার আছে নিঃসন্দেহে। সেজন্য আপনার ওই ধরনের একটা ডেমোক্রেটিক পলিটি, একটা ডেমোক্রেটিক সোসাইটি আপনার মানে প্রয়োজন হবে। আপনি অনেক মানে আমি ধরুন আপনি অনেক গরম একটা মানে চা দিলেন, অনেক গরম, কিন্তু আপনি যে পাত্রটার মধ্যে যে কাপটাতে দেবেন সে কাপটা যদি ওটা ধারণ করতে না পারে তাহলে কি হবে? কাপটা বিস্ফোরণ ঘটবে, ফেটে যাবে, মানে সিম্পলি ফেটে যাবে। তো সো আপনি কোন পাত্রে রাখছেন, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। তো উনি যে আকাঙ্ক্ষা এবং অ্যাসপিরেশনের কথা বললেন সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের একটা চমৎকার একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে, এবং সেই টাস্কটাই, সেই চ্যালেঞ্জটাই কিন্তু তিনি নিতে চান। যেমনটি তারেক রহমান বললেন, মতপার্থক্য থাকবে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য, তবে সেই ভিন্নমত যেন বিভাজনের দেয়াল না তোলে। কিন্তু আমরা তো বাস্তবে দেখি যে এক ধরনের বিভাজন বা বিভক্তিতেই রূপ নেয়। এটা কিন্তু এই জায়গা থেকে বের হওয়ার পথ কি? এই যে বের হওয়ার পথটা হচ্ছে আপনি একটি পক্ষ, যদি আমাদের কথায় যদি বলি, একটি পক্ষ হিসেবে আমরা তো এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি পোষণ করছি, তাই না? এটা আমরা ম্যাটেরিয়ালাইজ করতে চাই, আমরা এটা বাস্তবায়ন করতে চাই। আমাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট, আমাদের নেতা যেটা বললেন সেটি তো আমাদের পার্টির পলিসি। তো সুতরাং আমরা যেখানে বিভাজনটা রাখতে চাই না, তাই না, আরেকজন যদি বিভাজন রাখতে চায়, আপনি একাকী সব বিভাজন দূর করে ফেলতে পারবেন না। যদি আমি বলি যদি মানে একটা সমাজে তো অনেক অনেক অংশীজন, তাই না? সেই অংশীজনদের মধ্যে আপনি হয়তো মেজর অংশীজন, আপনি মানে প্রধান মানে একটি অংশ, প্রতিপক্ষ বা পক্ষ বলছি না, প্রধান একটি অংশ। আপনার এই দৃষ্টিভঙ্গিকে আপনার অন্যদের সেটা সমর্থন করা উচিত, অবশ্যই সম্মান করা উচিত, সমর্থনও করা উচিত, তাহলে কিন্তু এটা এগুবে। এবং এটা সত্য যে আমাদের এই বিভাজনটা তো ছিল সমাজে, রাষ্ট্রে ছিল, ভিন্ন দল করা, ভিন্ন মত প্রকাশ করা, মানে প্রশ্ন তোলা তো প্রশ্নই ওঠে না, মানে প্রশ্ন করার মতো তো সেই সহনীয় রাষ্ট্রই তো ছিল। রাষ্ট্রের যে টলারেন্স, গভর্নমেন্টের মধ্যে যে টলারেন্স, সেই টলারেন্সটাই তো ছিল। আপনি বিচার বিভাগ বলতে বিচার বিভাগের সমালোচনা করা যাবে না, আপনি বিচারের রায় নিয়েও তো সমালোচনা করতে পারেন। যেই জাজ সাহেব মানে রায়টা দেন তিনি তো একজন মানুষ, তার মধ্যে ভ্রান্তি থাকতেই পারে, তার রায়টা আপনি অ্যাকসেপ্টেবল নাও হতে পারে, কিন্তু আপনি প্রক্রিয়াটাকে আপনি সমর্থন মানে রেসপেক্ট করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি রায়ের সমালোচনা আপনি করতে পারেন, এটা তারাও বলেন, মানে বিচারক, আমি অনেক বিচারকদের মতামত আমি শুনেছি। কিন্তু আপনি যদি বলেন যে আপনার এই রায়টা নিয়ে যদি আপনি সমালোচনা করে বসেন, তখন ওই আদালত আপনি অবমাননা করেছেন। বিষয়টা তো তা না। এই জন্য বলছি এটা একটা বোঝারও একটা ব্যাপার আছে, বোধের ব্যাপার আছে। তো বোঝার এবং বোধের যদি ঘাটতি থাকে তাহলে আমরা বিভাজনটা আমরা কতটা অ্যাড্রেস করতে পারবো এটা ডিফিকাল্ট। তবে আমি মনে করি যে একটা শুরু তো করা দরকার। অনেক হয়েছে তো, দেশটা তো মানে 54টা বছর পার হয়ে গেল আমাদের স্বাধীনতার সংগ্রামের, তাই না? আমাদের নতুন যে আমরা স্বাধীন দেশটা পেয়েছি সেটা তো 54 বছর হয়ে গেল। এটা অনেক পরিণত সময়টা, কিন্তু 54 বছর নটে মানে পাকিস্তানের বেলা আমরা যখন খুব শিশু, মানে মোটামুটি আমাদের কিশোর বেলা ছিল,
তো তখন মানে পাকিস্তানের শাসকরা একটা শব্দ ব্যবহার করতেন পাকিস্তানের নামের আগে, বলতেন কি শিশু রাষ্ট্র পাকিস্তান। 47-এ পাকিস্তান স্বাধীনতা পেল, এটা 68, 69, 70 তো তখনও তারা বলতে লাগলো যখন পাকিস্তানের যুবক বেলা, সোজা কথা, পাকিস্তানের যে যৌবনের বয়স, সেই সময় তারা বলতো শিশু রাষ্ট্র পাকিস্তান। যখন আপনি পাকিস্তানের গণতন্ত্র নিয়ে কথা বলা হতো, তখন বলা হতো শিশু রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করছেন, যে রাষ্ট্রটির শিশুত্ব ঘটে না যৌবনেও, তো সে রাষ্ট্রের ভবিষ্যৎ থাকে না। তেমনি আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটির 54টি বছর চলছে। এটা খুব কম বয়স না, কিন্তু অনেক। এই 54 বছর বয়সে আপনাকে অনেক ম্যাচিউর বিহেভ করা দরকার। এই 54 বছর বয়সে আপনার অনেক কিছু অর্জন করা দরকার, অথবা যা কিছু হারিয়েছেন সেখান থেকে আবার র্যাপ আপ করে আবার নতুন করে যাত্রা শুরু করা দরকার। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই কথাটি বলেছেন, যে বার্তাটির কথা বললেন যে এনাফ, অনেক হয়েছে, অনেক দমন হয়েছে, নিপীড়নমূলক হয়েছে, বিভক্তির রাজনীতি হয়েছে, খুন গুমের রাজনীতি, প্রতিপক্ষকে আপনার অ্যানিহিলেট করা, মানে তাদেরকে ধ্বংস করে দাও, শেষ করে দাও, যে রাজনীতিটা ছিল, এই রাজনীতি যদি কন্টিনিউয়াস, পারপেচুয়ালি যদি আপনি চালাতেই থাকেন, এটা যদি চলতেই থাকে, তাহলে তো একটা সমাজটা, রাষ্ট্রটা বিভক্ত, অর্থাৎ আমি তুমি সে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। আমি তুমি সে সব কিছু মিলিয়ে রাষ্ট্রটাকে যদি আমরা করতে পারি, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, যেটা আমাদের দলের এখন আমাদের যে নতুন স্লোগানটা তারেক রহমান যেটা দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। আপনি একটা ভিন্ন দল করতে পারেন, আমি একটা ভিন্ন দল করতে পারি, আপনার আমার ধর্ম ভিন্ন হতে পারে, বিশ্বাস ভিন্ন হতে পারে, ধর্মে আপনি বিশ্বাসী নাও হতে পারেন, মানে একটা রাষ্ট্রের যে সবাই রাষ্ট্রের মৌলিক বিষয়গুলোতে সবার একমত হওয়ার যে বিষয়, এই জায়গাটাতে যদি আমরা পৌঁছতে পারি, আই মাস্ট সে আমাদের আগামী দিনগুলোতে যে বৈশ্বিক চ্যালেঞ্জ, সেই বৈশ্বিক চ্যালেঞ্জ শুধুই মাত্র জলবায়ু না, কিন্তু এখন জলবায়ু একটা বড় মাপের চ্যালেঞ্জ নিঃসন্দেহে। আপনার সহিংসতা, মানে যেটা বলে সহিংস রাজনীতি, অথবা আপনার কি বলে ভূ রাজনীতির এক ধরনের জটিল সমীকরণও কিন্তু ভূ রাজনীতির অনেক জটিল অবস্থা আছে। সেগুলো জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। দর্শক, জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম রাজনীতিতে নতুন বার্তা। আপনি নিশ্চয় অবগত আছেন, বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে গুরুত্ব দিয়েছেন জাতীয় ঐক্য, রাজনৈতিক সংলাপ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর। একটু জানতে চাই, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এর বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জিং? ধন্যবাদ। খুবই চ্যালেঞ্জিং। ইনফ্যাক্ট জনাব তারেক রহমান এখন আনুষ্ঠানিকভাবে দলটির চেয়ারপারসন হয়েছেন, যদিও উনি ডিফ্যাক্টো চেয়ারপারসন অনেক দিন থেকেই। উনি দল পরিচালনা করছেন ম্যাডাম যখন জেলে চলে গেলেন তখন থেকেই। এরপর উনি বেরিয়ে আসলেও একরকম শেখ হাসিনার সময় একরকম বন্দী ছিলেন। পরে উনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন, ওনার পক্ষে দল পরিচালনা করা আসলে আর সম্ভব ছিল না। সুতরাং এখন তিনি ফর্মালি ড্রাইভিং সিটে, যদিও কাজটা তিনি করছেন, আমরা বলি না যে স্মুথ ল্যান্ডিং হয়েছে, এটা খুবই স্মুথলি উনি দায়িত্ব নিয়েছেন। এখন উনি আসার পর থেকে ওনার একটা বার্তা আছে, পর থেকেও না, আসলে আমরা পোস্ট 5 অগস্ট, তার আগে 5 আগস্টের পরবর্তী সময় খেয়াল করুন, এমনকি বেগম খালেদা জিয়া, আমরা তার সম্পর্কে কথা বলেছি, তারা যে বার্তাগুলো মানুষের সামনে দিচ্ছিলেন, কি পরিমাণ টর্চার্ড হয়েছে এই পরিবারটা শেখ হাসিনাকে দিয়ে, তার দলের লোকজন টর্চার্ড হয়েছে আওয়ামী লীগকে দিয়ে। ন্যূনতম একটু সমালোচনা বা ইঙ্গিত হলে বাংলাদেশে একটা ম্যাসাকার ঘটার সম্ভাবনা ছিল, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত হিসাব নিকেশ আছে। এবার আমি ভয় পেয়েছি যে এমনকি সর্বোচ্চ নেতৃত্ব যদি নিষেধও করে, তারপরও শুনবো কিনা। ধরুন আপনি আমাকে জেলে ধরিয়ে দিয়েছেন, আমি জেল খেটেছি, আমার পরিবার শেষ হয়ে গেছে, আমি এমন মানুষকে ঢাকায় পেয়েছি যিনি আমাকে মানে বাইক চালান, রাইড শেয়ারিং করেন, আমাকে জোর করে তোলার চেষ্টা করলেন, বললেন আপনার সাথে আমার কিছু কথা আছে, শেখ হাসিনার সময়ের কথা। উনি আমার স্টোরি বলেছেন, 15 বছর ধরে 12 বছর ধরে এলাকায় যেতে পারে না, ওনার বিল্ডিং দখল করে নিয়েছে। তো ওই মানুষটাও না শেষ পর্যন্ত এই জায়গাগুলো থেকে রেস্ট্রেইন করেছে, এবং মূল কারণ হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমান ওভাবেই চেয়েছেন। সুতরাং আমি মনে করি তার এই সদিচ্ছাটা খুব আছে, কিন্তু আপনার প্রশ্নটা ছিল এটা কতটা সম্ভব হবে, আমার এটা নিয়ে মানে সন্দেহ আছে। কারণ হলো কি, দায়িত্ব আমি মানি, এখানে বিএনপির একজন খুবই সিগনিফিক্যান্ট নেতা আছেন, বড় দল হিসাবে বিএনপিরই বেশি, এটা আমি মানতে প্রস্তুত আছি, সেই পথ দেখাবে।
কিন্তু শুধু বিএনপি চাইলে ঘটনাগুলো ঘটবে তা যে হয় না। আমরা রিসেন্ট টাইমসে বাংলাদেশে দেখেছি 5 আগস্টের পরবর্তী সময় যে দলটা সবচেয়ে বেশি তারা যে সহনশীলতার কথা বলেছে, তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের কথা বলেছে, অথচ এই মানুষটাকেই, আমি তারেক রহমানের কথা বলছি, কিছু কিছু স্টুডেন্ট সংগঠনের লোকজন এমন কুৎসিত স্লোগান দিয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো এই মানের স্লোগান দেননি। মানে এটা একটা মারাত্মক রেড লাইন ক্রসিং। শুরু থেকে বিভৎস আক্রমণ করা শুরু হয়েছে। ফলে আমার কাছে সন্দেহ হয় আসলে কতটা এটা ধরে রাখা যাবে। কিছু কিছু দল মনে করছে তারা এমন বড় হয়ে গেছে যে তারা এখন যে কোনো কিছু বলতে পারে, যে কোনো কিছু করতে পারে। আবার তাদের সাথে প্রচুর দেশি বিদেশি খেলোয়াড় যুক্ত হয়েছেন, তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম চিন্তা আছে। ফলে যেটা হয়, আমাদের নিজেদের মধ্যে একটা সহনশীলতার রাজনীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে তো অনেকের পারপাস সার্ভড হবে না। ফলে তারাও নানান রকম মানুষজনকে নিয়ে নানানভাবে খেলার চেষ্টা করছেন। আপনাকে একটা ছোট উদাহরণ দিই। জনাব তারেক রহমান ছাত্র শিবিরের একটা ডেলিগেটের সাথে বসেছিলেন। এটা মূলত ডাকসু বলেছে, কিন্তু এর মধ্যে শিবিরের সভাপতি ছিল, সুতরাং এটা ডাকসুও বলা যায় না। তারা গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানাতে, তারপর তিনি সৌজন্য সাক্ষাৎ দিচ্ছেন সবাইকে। ইটস এ গুড জেস্চার। এদেরই প্রচুর সমর্থকরা ওনার বিরুদ্ধে এই নোংরা স্লোগান দিয়েছিল। মজার ব্যাপার, এটা নিয়ে ছাত্রদলের কারো কারো অভিযোগ ছিল যে দরকার ছিল কিনা ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে দেখা করে আসা একজন এমন আপত্তিকর একটা তাচ্ছিল্যপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন জনাব তারেক রহমান সম্পর্কে, মানে অনেক কেউ না, আমরা অনেক ইম্পর্টেন্ট মানুষের সাথে কথা টথা বলি এই ধরনের ঢঙে। তো এগুলো যদি চলতে থাকে আসলে কাজটা সোজা হবে না, কারণ এটা রেসিপ্রোকাল হতে পারে। আপনি বহুবার নিজে নিজে চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি একেবারে মানে ভবিষ্যতের যে কোনো সময় অনন্তকাল আপনি এটা চালিয়ে যেতে পারবেন না। এটা জাহিদুর রহমান, বর্তমান বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়ের অভাবই কি জাতীয় ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে? আমি সমন্বয়ের অভাব মনে করি না। কিছু কিছু দলের ভেস্টেড ইন্টারেস্ট আছে। ধরুন আমরা একটা নির্বাচন করব, নির্বাচনে আমি যত সিট পাই তত সিট নিয়ে থাকবো, আমি কোনো একদিন আরো ভালো সিট পাবো। মিড-90s-এ বিজেপি 2টো সিট পেয়েছিল, জাস্ট 2 লোকসভা নির্বাচনে। সেই বিজেপি 2004 সালে ক্ষমতায় আসলো, 10 বছর ক্ষমতায় থাকলো, 4 পর্যন্ত ক্ষমতায় ছিল, 4 থেকে 14 পর্যন্ত কংগ্রেস ছিল, এর আগে বাজপেয়ী ছিল 1999 থেকে শুরু করে, 2 থেকে এরা এখানে ক্ষমতায় আসলো। কংগ্রেসের সরকার গেল 10 বছর, এরপর ওরা এখন মানে 3 টার্ম, মানে এই সরকার 15 বছর ক্ষমতায় থাকবে, অথচ জাস্ট 25 বছর 30 বছর আগে তার 2টা সিট ছিল। আমি যে কথাটা বলতে চাইছি, আপনি নির্বাচনে পরাজিত হতেও পারেন, আপনি কম সিট পেতেও পারেন, কিন্তু রাজনীতিটা করে যেতে হবে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, আপনার যদি ভেস্টেড ইন্টারেস্ট থাকে, এই অন্তর্বর্তী সরকারের সময় আমি একটা বিরাট একটা প্রশাসন সহ অনেক কিছু ক্যাপচার করে ফেলেছি, আমি দারুণ ক্ষমতায় আছি, আমি যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচনে যদি পরাজিত হই, আমার তো এই ক্ষমতাগুলো থাকবে না, তাহলে আমি নির্বাচন বা গণতন্ত্রের যে পরিবেশ সেটাকে আমি ঠিকঠাক মতো রাখবো না, তাই আমার সংঘাতে যাওয়াটাই ভালো। এরকম ভেস্টেড ইন্টারেস্ট, কায়েমি স্বার্থ যদি কারো থাকে, তাহলে আসলে এটা খুবই টাফ হয়ে যায়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর আসাদুজ্জামান রিপন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছে, দেশে লেভেল প্লেইং ফিল্ড বা সমান নির্বাচনের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। তার অভিযোগ, বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও প্রোটোকল দেওয়ার কারণে প্রশাসনের পক্ষপাতের বার্তা দিচ্ছে, এতে নির্বাচনী মাঠে অসম পরিস্থিতি তৈরি হতে পারে। এই অভিযোগগুলোর বিষয়ে বিএনপি কি ভাবছে? ধন্যবাদ আপনাকে। এই অভিযোগটি এনসিপির তরফ থেকে এবং জামাত ইসলামের তরফ থেকে বহুদিন, মানে আমি 2টো দলের নামই মেনশন করলাম, বা তাদের সহযোগী অন্যান্য যে দলগুলো আছে তাদের তরফ থেকে এই অভিযোগটা নাথিং নিউ, নতুন মনে হয়নি আমার কাছে। এই অভিযোগটা তারা কিন্তু অনেক দিন ধরেই তারা করে আসছেন। এখন কথা হচ্ছে কি, দেখুন, একটা বড় রাজনৈতিক দলের যখন সভা হয়, তখন সেই সভাটি কিন্তু আপনার স্মুথলি যাতে আয়োজন করতে পারে, শেষ করতে পারে, সেটার জন্য কিন্তু প্রশাসনের একটা ভূমিকা থাকে না? আপনার আবার যদি একটা ছোট দল, যদি যারা দেখা গেলো প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বা শাহবাগ চত্বরে দাঁড়িয়ে 200-400 লোকের সামনে একটা বক্তব্য রাখলো, তাদের প্রস্তুতিটা, মানে পুলিশের প্রস্তুতিটা বা পুলিশের এফোর্টটা, ল এনফোর্সিং এজেন্সির এফোর্টটা সেই পর্যায়ে লাগে না। এখন যদি বলা হয়, আমি যদি এভাবে বলি যে আপনার 10 কেজি একটা ওয়েট ক্যারি করার জন্য ইউ ডোন্ট নিড এনি ক্রেন। আবার যদি আপনার এটা বহু হিউজ টন, অনেক টনের একটা যদি হয়, কি বলে একটা কন্টেইনার যদি হয়,
সেটাকে তো আপনি লোকজন দিয়ে ধরে পার করতে পারবেন না, দেন আপনার একটা ক্রেন লাগবে। এখন আপনি যদি 10 কেজি লোক, যিনি বাজারে 10 কেজি কিছু নিয়ে আসছেন, উনি যদি ক্লেম করেন, দাবি করেন যে ওনার বেলায় ক্রেন ব্যবহার করুন ওনার মালামাল তোলার জন্য, আর আমার বেলায় একটা মুঠি দিয়ে আমার মানে মাথায় উঠাই দেওয়া হলো, এটাকে আসলে লেভেল প্লেইং ফিল্ড বলা হয় না। লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে যে আপনি আপনার কর্মসূচি, আপনার আদর্শ, আপনার বক্তব্য প্রচারে রাষ্ট্রের কাছ থেকে আপনি বাধা পাচ্ছেন কিনা, অথবা আরেকজন বাধা পাচ্ছে না, এটাকে আপনি লেভেল প্লেইং ফিল্ড বলতে পারেন। বা আপনি এখন কতগুলো পুলিশ আপনার পেছনে মানে আপনাকে নিরাপত্তা প্রদান করছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। কারণ এক ব্যক্তিভেদে মানুষের নিরাপত্তার স্তরও কিন্তু ভিন্ন হয়। আমি যদি এভাবে বলি যে আপনার ভারতের কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী, তার ফ্যামিলি যারা আছেন, তাদেরকে ওখানে কি একটা ক্যাট ঠ্যাট কি ধরনের বল না, কি একটা বাহিনীর নাম আছে, কি ধরনের ক্যাট, ব্ল্যাক ক্যাট। হ্যাঁ, ওখানে যেমন ব্ল্যাক ক্যাট মানে একটা ফোর্সের নাম বা এরকম একটা কিছু, তারা যেভাবে আপনার মানে ইয়েকে কি বলে, আই মিন কংগ্রেসের নেত্রীদেরকে যেভাবে, নেত্রী বা নেতাদেরকে যেভাবে নিরাপত্তাজনিত কারণে যেভাবে আপনার প্রোটেকশনটা দেওয়ার প্রয়োজন মনে করে, একইভাবে ওখানে ধরুন আমি যদি বলি আপনার ওখানে যে আপনার উত্তরপ্রদেশে যে আপনার আছে বিএসপি বলে একটা পার্টি আছে, বহুজন সমাজ পার্টি, ভদ্রমহিলা একজন খুব ফায়ারি মানে লিডার, মায়াবতী, মিসেস মায়াবতী। এখন মিসেস মায়াবতীর মুভমেন্ট টু আদার স্টেটস মনে করেন, তো যদিও মানে ভারতে একটা মানে দুটো দলের বেশি সর্বভারতীয় দল নেই, তাহলে কি মায়াবতী যদি মনে করেন যেন সোনিয়া গান্ধীর মতো আমাকেও এরকম একটা নিরাপত্তা দিতে হবে, আমার ছেলে মেয়েদেরকেও একটা নিরাপত্তা দিতে হবে, মূলত আমার কাছে যেটা মনে হচ্ছে অ্যাপারেন্টলি তারা নিরাপত্তার ব্যাপারটাই তারা তুলছেন। তারেক রহমানের তো নিঃসন্দেহে আপনার নিরাপত্তা ঝুঁকি ছিল, এতে তো কোনো সন্দেহ নেই। আমরা তো এটাও দেখেছি যে আপনার পাকিস্তানের কথা যদি ধরি, পাকিস্তানে আপনার বেনজির ভুট্টো মানে নিরাপত্তা দিয়েছিল পাকিস্তান সরকার। ডেসপাইট দ্যাট তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা চালাতে যেই তিনি আততায়ীর হাতে তিনি নিহত হয়েছেন। আমরা যদি ভারতের রাজীব গান্ধীর কথা যদি চিন্তা করি, তিনি তো সিটিং প্রাইম মিনিস্টার থাকা অবস্থা তো তিনি আততায়ীর মানে হাতে তিনি নিহত। মানে ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি বলতে চাইছেন ব্যক্তিভেদে রাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করবে? হ্যাঁ, নিশ্চয়ই তাই তো করা উচিত, তাই তো করা উচিত। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। ডক্টর জাহিদুর রহমান, এই বিষয়ে একটি প্রশ্ন আপনার কাছে রাখতেই চাই। তারেক রহমানের যে নিরাপত্তা প্রোটোকল এই মুহূর্তে রাষ্ট্র নিশ্চিত করছে, সেটি লেভেল প্লেইং ফিল্ডে কোনো প্রভাব ফেলছে কি? দু এক লাইনে শুনতে চাই। আমি মোটেও সেটা মনে করি, আমি রিপন ভাইয়ের সাথে একমত। এটা যদি কারো রিস্ক থাকে, যেমন ধরুন তার রিস্ক অনুযায়ী কেউ গানম্যান চেয়েছেন, তাকে গানম্যান দেওয়া হয়েছে। এখন ধরুন আমি সরাসরি বলি, জামায়াত ইসলামী এই অভিযোগ করছে, জামায়াত ইসলামীর যিনি আমির, যিনি নায়েবে আমির, বাংলাদেশে বিচরণ করে বেরিয়েছেন, আমরা দেখেছি। একটা কথা মনে রাখতে হবে, এই যে নিরাপত্তা প্রোটোকল, এটা দিনের শেষে ভালো কিছু হয় নাই, অনেকে ভুল করছেন এটা। উনি মানুষের সাথে মিশতে পারছেন। একটা নির্বাচন মানে কি আসলে? আপনি মানুষের সাথে যত মিশতে পারবেন তত ভালো, আপনি তত বেশি ক্যাম্পেইন করতে পারবেন। জনাব তারেক রহমানের জন্য এটা ক্ষতিকর হয়েছে, মানে ওনাদের বলার ঢংটা এরকম যেটা খুব লাভ হয়ে গেছে না। যদি কারো ওই রকম ঝুঁকি থাকে, নিশ্চিতভাবে আমি বলবো তাহলে দেওয়ার জন্য। মজার ব্যাপার, আপনার প্রয়োজন না থাকলে আপনি শুধুমাত্র, আমরা কথ্য ভাষায় বলি না, ফুটানি দেখানোর জন্য আপনি নেবেন না। কারণ এটা আপনার চলাফেরা বা সব কিছুকে যখন কনফাইন করে ফেলে একটা জায়গায়, আপনি একটা বুলেট প্রুফ গাড়িতে করে ঘুরবেন, আপনি মানুষের কাছ থেকে ডিটাচড হয়ে যাবেন, এটা নির্বাচনী গণতন্ত্রের জন্য খুবই নেগেটিভ। কিন্তু ডক্টর জাহিদুর রহমান, বিগত সময়ে আমরা দেখেছি বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে নির্বাচন থেকে সরে যাওয়ার বাস্তবতাও রয়েছে। এই যে অভিযোগগুলো করছে জামায়াত এবং এনসিপি, নির্বাচনের আগে জটিল পরিস্থিতি তৈরি করবে কিনা, প্রশ্নটি থাকছে আপনার কাছে। বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্টে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর জাহিদুর রহমান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, লেভেল প্লেইং ফিল্ড নেই এমনটি অভিযোগ করা হচ্ছে জামায়াত এবং এনসিপির তরফ থেকে। প্রশাসন নিয়ে অভিযোগ করছে, সেই সঙ্গে রিটার্নিং অফিসারদের নিয়ে অভিযোগ শুনেছি আমরা বিগত সময়ে। সব কিছু মিলিয়ে আমরা অতীত ইতিহাস ঘাটলে তো দেখি যে নানা অভিযোগকে কেন্দ্র করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনেক নজির রয়েছে। কোন বাস্তবতার মুখোমুখি হচ্ছি আমরা? মানে দুটো সফটওয়্যার বাস্তবতা আছে, আপনি যেটা বললেন সেখানে আসছি। সফটওয়্যারটা এভাবে নিতে পারি, সেটা হলো আপনি চাপ তৈরি করছেন, চাপ তৈরি উচিত, কারণ হচ্ছে বিএনপি এই নির্বাচনে জিতবে, এটা নিয়ে টেকনিক্যালি কথা বলা যায় না, এটা কিভাবে জানি, জনগণের সব জানি কিনা, কিন্তু আমি মনে করি
সিট কয়টা পাবে না পাবে নিয়ে ডিবেট হতে পারে। এখন এই রকম নিশ্চিত একটা বিজয় ঘটায় যেটা হয়, সবাই বিএনপি হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে, প্রশাসন থেকে সবাই অ্যালাইন্ড হয়ে যাব, এটা বাংলাদেশের প্রবণতা। এরকম কিছু যদি দেখেন ওনারা যদি এই চাপটা তৈরি করেন ক্রমাগত, তবে জাস্ট বলা উচিত না এই যে সব এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলে হয়, সেসব বলছেন, এরভাবে না। আপনি একেবারে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ দিয়ে এটা হাজির করুন, অভিযোগ করুন, জনগণকে জানান। আমরা চাই বাংলাদেশে নির্বাচন কমিশন এবং প্রশাসন কোনোভাবে কোনো দলের দিকে টিল্টেড হওয়ার আমরা একসেপ্ট করি না। আমরা এটা হাসিনার বাংলাদেশ মনে করি না। আচ্ছা, এটা হলো ফাইন। দ্বিতীয় হচ্ছে, আপনি হয় না যে পরীক্ষা খুব খারাপ দিয়ে এসছেন, তখন পরীক্ষা নিয়ে নানান ব্যাকগ্রাউন্ড আগেই তৈরি করছেন, আমার জ্বর, পড়া হয় না, এই শরীর ভালো ছিল না, কারণ পরীক্ষা ডাব্বা মারবেন আপনি বুঝতে পারছেন, করে পরে এটার অজুহাত দিলেন। সো জামায়াতে ইসলামী খুবই বড় হাইপ তৈরি করেছে, অনলাইনে তাদের বিরাট বাবল আছে। আপনি অনলাইনে যদি ঢোকেন দেখবেন বাংলাদেশে জামাত ছাড়া আর কিছু নাই, নির্বাচনে জামাতের জেতার সম্ভাবনা 200-300% কনফার্ম। কিন্তু নির্বাচনের পর আপনি যদি দেখেন যে সরকার গঠনের জন্য ন্যূনতম যে সিট লাগে 151, আপনি তার 1/3 পান নাই, তখন কি করবেন? তখন আপনি এই অজুহাতগুলো দিতে পারবেন। ঠিক আছে, বাণিজ্য রক্ষার জন্য একটু বললেন, মানলাম, কিন্তু আপনি যে কথাটা বলছেন দেয়ারস এ হাই প্রবাবিলিটি। কারণটা কি? শুধু খারাপ করা না, আমরা দেখছি যে জামাত আসলে বিএনপির জাতীয় সরকারের পার্ট হতে চায়। প্রথম তারা চেয়েছিল নির্বাচনটাই হবে সমঝোতার ভিত্তিতে, 200-র নিচে বিএনপি থাকবে, বাকি সব ছেড়ে টেড়ে দিবে, এই টাইপের আলাপ টালাপ ছিল, এটা হয় নাই। এখন নির্বাচন করতে হবে। কিছুদিন আগে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে বিএনপি জামাতের আমির স্পষ্টভাবে 2-3টা কথা বলেছেন। একটা হচ্ছে, আমরা আশা করছি স্থিতিশীলতার স্বার্থে 5 বছরের জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। তারপর বলছে নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে তারা আবার দেখা করতে চান। আমি একটা প্রশ্ন করি, ওনারা যদি বিরোধী দলে থাকেন তাহলে কি স্থিতিশীলতা থাকবে না? এই হুমকি উনি দিচ্ছেন, তাই কি? ওই যে হাসিনা বলেছিল না, একদিনও শান্তিতে থাকতে দেব না 91 সালে। বিরোধী দলের রাজনীতি করবে, দেশ বরং তাতে স্থিতিশীল হয়। আমরা চাই তো বিএনপিকে দৌড়ের উপরে রাখা হোক। বিএনপি যদি বড় জয় নিয়ে আসে, তার বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে। আমি আজকে একটা প্রোগ্রামে ছিলাম, মানে অকারণে না, যুক্তির কারণে সেটা বলে একদম। হ্যাঁ, ওই যে হাসিনার মতো একদিনও শান্তি, ওইভাবে না। যেমন আমি আজকে একটা প্রোগ্রামে ছিলাম, জনাব তারেক রহমানও ছিলেন, সেখানে একটা কথা বলছিলাম যে যখন বিএনপি বড় জয় পেয়ে যদি যায়, বিরোধী দল যদি ছোট হয়, তাহলে এবার মিডিয়ার গুরুত্ব আরো বাড়ে, যে তাকে ক্রমাগত জবাবদিহিতার মুখে রাখতে হবে। এভাবেই তো গণতন্ত্র কাজ করে। তো তিনি কেন বলছেন অস্থিতিশীলতা? উনি কি হুমকি দিচ্ছেন? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ওই যে বসতে চান, এখন যদি জাতীয় সরকারে নেওয়া হবে কি হবে না, এই পয়েন্টটা তারা যদি বার্গেইন করতে গিয়ে এই জিনিসটাকে, নির্বাচনকে ঠেক দেন, তাহলে প্রশ্ন আছে। কারণ হলো জাতীয় সরকারের সমীকরণটা আমি আরো একটু বুঝতে চাই। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে প্রশ্ন নিয়ে আসি, জামায়াত এখন কেন জাতীয় সরকারে যুক্ত হতে চাইছে? বিএনপির জাতীয় সরকারে যদি জামায়াত যুক্ত হয়, গণতন্ত্রের কি হবে? ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত একটা যৌক্তিক একটা প্রশ্ন তুলেছেন। এটা একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের দলের তরফ থেকে আমাদের পার্টির প্রধান জনাব তারেক রহমান, তিনি একটা কি বলে, একটা কমিটমেন্ট না, তিনি তার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইচ্ছাটা ছিল এটা যে যারা আমরা একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছি, মানে বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলো, তারা নির্বাচনের পরেও আমরা একটা জাতীয় সরকার গঠন করব। বাট সেটা কিন্তু জামাত সহযোগে নয়। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ কিছু সার্টেন পলিটিক্যাল পার্টিজ আছে যাদের সাথে বিএনপি দীর্ঘ সময় ধরে তারা আন্দোলন সংগ্রাম করেছেন, যুগপৎ কর্মসূচি পালন করেছেন। তো সেই সমস্ত রাজনৈতিক দলগুলো নেচারালি তারা একটা ন্যাচারাল অ্যালি হতে পারতেন বিএনপির, তাদের নেতৃবৃন্দ বিএনপির সাথে সরকারে ইত্যাদি। এটা বিএনপির তরফের আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার একটা সদিচ্ছা প্রকাশ করেছেন, একটা ভাবনার কথা বলেছেন। কিন্তু জামাত যেভাবে এটাকে জাতীয় সরকারের কথা বলছে, এমনি ধরনের একটা জাতীয় সরকার আসলে কোনো বিরোধী দল অস্তিত্ব থাকে না। পার্লামেন্টে যদি আপনার গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার মতো যদি অপোজিশন পার্টি না থাকে, হ্যাঁ, আপনি সেটাও জাতীয় সরকারের প্রয়োজন পড়ে। আপনার একটা দেশ যদি যুদ্ধাবস্থা থাকে, দেশ যদি নিরাপত্তা সংকটের মধ্যে থাকে, নানা ধরনের পরিস্থিতিতে আপনি সকল ইন্ডিয়া করে না, আপনি বিরোধী দলকে নিয়ে বসবেন, পরামর্শ নেবেন, মানে কিভাবে সরকার পরিচালনা করবেন, কিভাবে আপনার মানে বিদেশি থ্রেট মোকাবেলা করবেন, এই সমস্ত নিয়ে আলোচনা হতেই পারে, বা বিরোধী দলের পরামর্শগুলো গ্রহণও করতে পারে সরকার।
কিন্তু একেবারেই সরকারের সাথে বিরোধী দলের বিলীন হয়ে যাওয়া, যেটা আমরা মানে হাসিনার আমলে আমরা যেটা দেখেছি, একটা আমরা যেটাকে বলতাম ফেক পার্লামেন্ট, ফেক অপোজিশন। ফেক পার্লামেন্ট কথাটা আমি এই কারণে তুলতাম, এটা আমি বহুবারই কথাটা আমি তুলেছি, সেটা কারণ হচ্ছে যে ওটা কোনো পার্লামেন্ট ইলেকশন ছিল না, ওটা একটা প্রহসনী নির্বাচন ছিল। এবং গৃহপালিত বিরোধী দলের কথা হ্যাঁ, এবং ওটাকে গৃহপালিত শব্দটা তো আরো মোটামুটি বহুল ব্যবহৃত, বহুল চর্চিত। আমি যে শব্দটি ব্যবহার করি সেটা হলো ফেক অপোজিশন। আপনি একটা অপোজিশনের মতো এই গ্রুপ অফ পিপলকে সাজিয়ে রেখেছেন। ইনফ্যাক্ট তারা অপোজিশন না, দে ডোন্ট অপোজ দ্য গভর্নমেন্ট, দে ডোন্ট অপোজ দ্য পলিসি অফ দ্য গভর্নমেন্ট ফাইনালি। আলটিমেটলি তারা কি, আপনি একটা জনগণের সাথে প্রতারণা করার জন্য আপনি একটা বিরোধী দল দেখাচ্ছেন যে এরা আমার বিরোধী দল, আপনি এদের মধ্যে কাউকে নিয়ে মন্ত্রী বানাচ্ছেন, এদের মধ্যে কাউকে আপনি স্পেশাল এনভয় বানাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি ফেক অপোজিশন কথাটি বলতাম। এখন আমরা এটা চাই না যে নির্বাচনের পরে জামাত অ্যান্ড দ্য অ্যালিজ, তাদের যারা পার্টনার যারা ছিলেন, তাদের কিনে সবাই বিএনপি একটা মানে সরকার গঠন করতে একাকার হয়ে যাক। মানে এটা হলে হবে কি, তাহলে পার্লামেন্টে তার মানে বিরোধী দলের কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে সরকারকে আপনার সমালোচনা করবে কে? সরকারকে, যেটা ডক্টর জাহিদ যেটা বললেন, সরকারকে চাপে রাখবে কে? গণতন্ত্রে তো সরকারকে চাপে রাখতে হবে। সরকারের, যেটা আমি বললাম যে অকারণে না, যৌক্তিক কারণে আপনি সরকার সমালোচনা করবেন। এখন দেখা গেল কথার কথা, আমি কি 1 মিনিট নিতে পারি আরো? আমি 1 মিনিট নিতে পারি আরো? 30 সেকেন্ডসে যদি আচ্ছা, শেষ ঠিক, করেন। 30 সেকেন্ড। ধরুন, মনে করেন আমাদের একটা ছোট দেশ, এখন সরকার, ভবিষ্যতে সরকার যদি 71 সদস্য বিশিষ্ট একটা হিউজ হাউস একটা সরকার বানিয়ে ফেলে, কথার কথা, যেটা এক্সপেক্টেড না, মানুষ এটা পছন্দ করবেন, সেখানে বিরোধী দল সমালোচনা করতেই পারে। এটা ছোট দেশ, আমাদের অর্থনীতি অতটা সচল না, সবল না, এত বড় মন্ত্রিসভা দরকার, ইত্যাদি ইত্যাদি। এরকম যৌক্তিক সমালোচনা তো বিরোধী দলের কাছে আমরা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাহিদুর রহমান আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।